সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে জায়গাটা আছি আমার কাছে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এটা। এটার পাশে এই বর্ডারটার যেটা দেখছেন, এটা হলো ভারত বাংলাদেশ সীমান্তের যে বর্ডার। তার এই যে তাল গাছটার নিচেই দেখছেন আপনারা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। তার পাশে আর ওই দূর এই জায়গাটা যেটা দেখছেন, এই সারি গাছগুলা, এই গাছগুলো যেটা দেখছেন সেটা হলো পুরোটাই ভারতের সীমান্ত। শমশের গাজীর কেল্লাকে নিয়ে আজকের যে ভিডিওটা থাকছে, আপনারা দেখছেন এটা হচ্ছে শমশের গাজী কেল্লা রিসোর্ট। শমশের গাজী কেল্লা রিসোর্ট হচ্ছে শমশের গাজী কেল্লা যাওয়ার প্রথম অংশে পড়ে শমশের গাজী কেল্লা রিসোর্ট। আজ যাওয়া যায় কীভাবে, চলুন আলোচনা করি। এটা হচ্ছে আপনারা দেখছেন বাহির থেকে যে অংশটা, প্রধান যে গেটটা শমশের গাজীর কেল্লা রিসোর্টের, এটা হচ্ছে এটা। যে কোনো জায়গায় থেকে ফেনী সদর, ফেনী থেকে ছাগলনাইয়া থেকে ছাগলনাইয়া শহর থেকেই সিএনজি করে চম্পকনগর বা শুভপুর যেতে হয়। আপনারা দেখছেন ভিতরের অংশটা, এটা হচ্ছে শমশের কেল্লা রিসোর্টের যে ভিতরের অংশ। বাঁশের কারুকাজ দিয়ে এই পুরোটা রিসোর্টটা তৈরি করা। এটা মূলত যারা পর্যটকরা আসে তাদের জন্য আকর্ষিত করার জন্য, আকর্ষণ বা থাকার জন্য এই রিসোর্টটা। এটা হচ্ছে এখানে আপনারা দেখছেন বাইরের অংশটা। শুভপুর থেকে জগন্নাথপুর বাঁশের কেল্লা রিসোর্ট যেটা, সেটা একদম সীমান্ত পাশাপাশি, এটা ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এই রিসোর্টটা। বিরোধী আন্দোলনের যে জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা হচ্ছে এই শমশের গাজী বাঁশের কেল্লা। শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা। ত্রিপুরার রুশনাবাদ পরগনায় কৃষক বিদ্রোহের নায়ক ছিলেন তিনি। 1757 সালে ব্রিটিশ উপনিবেশিক শক্তির আগ্রাসনের প্রতিরোধ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এই শমশের গাজী কেল্লা রিসোর্ট থেকে আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে, আমি যে যাচ্ছি তা হচ্ছে যে সুড়ঙ্গ পথ রয়েছে, সেই সুড়ঙ্গ পথ এবং যে শমশের গাজীর যে ঘি রয়েছে তার বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাটি, তার উদ্দেশ্যে আমি যাচ্ছি। চলুন হাঁটি এবং যাই। অনেক দূর, প্রায় 7-8 কিলোমিটার পরে। আমি এই পথ দিয়ে হাঁটছি। আনুমানিক কতক্ষণ লাগে আমি এখনো সম্ভব জানি না। দেখা যাক কি অবস্থা হয়। ভাটির বাঘ নামে পরিচিত ছিলেন শমশের গাজীর নবাব সিরাজউদ্দৌলার পর তিনি উপনিবেশের শক্তির প্রথম নিহত হন। এই আপনারা দেখছেন এটা, এই যে আমার যে অংশটা দেখছেন দূর দেখা যাচ্ছে গাছগুলো, এটা মূলত ভারতের সীমান্ত। এই যে দূর দেখছেন আপনারা, এই মোটামুটি গাছগুলো পরে যে অংশটা, এটা হচ্ছে ভারতীয় সীমান্ত। খুব সীমান্তবর্তী এই অঞ্চলটা। ভারতের ত্রিপুরা রাজ্যে শমশের গাজী অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আমি যাচ্ছি শমশের গাজীর যে সুড়ঙ্গ পথ রয়েছে, বাংলাদেশ থেকে শুরু, এটা অপর প্রান্ত হচ্ছে ভারতের, সেই সুড়ঙ্গ পথ এবং তার একখুল্লে যে দিঘি, স্থানীয়রা যে এটা নামে ডাকে বা তাকে আবার শমশের গাজী দিঘিও নামে পরিচিত। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাটা, দুটো স্থাপনাই বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত। চলুন এই পথ দিয়ে আমি সামনে যাব। এটা দিয়ে সামনেই হচ্ছে সুড়ঙ্গ পথটা।
তারপরে হচ্ছে সেই শমশেরগাজী দিঘি। এই পথটা এত নীরব বা এত শুনশান, এত লোকশূন্য, কম, খুব ভয় লাগে রীতিমতোই। যেহেতু পাশে আবার বর্ডার একদম খুব কাছেই, আপনাদের দেখিয়েছিলাম যেটা আমি বর্ডার খুব কাছেই। তার পাশে হচ্ছে আমি যে জায়গা থেকে হেঁটে যাচ্ছি, আনুমানিক আধা ঘন্টা ধরে আমি হাঁটছি। দেখা যাক। মূলত এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথের এক প্রান্ত হচ্ছে বাংলাদেশ, অপর প্রান্ত হচ্ছে ভারতের সীমান্ত। এই সুড়ঙ্গ পথেই যে শমশেরগাজী কেল্লার এখন যে ধ্বংসস্তূপ রয়েছে তার মধ্যে এটাও একটা, যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে এটাও একটা। আপনারা দেখছেন এই সুড়ঙ্গ পথটা। আসসালামু আলাইকুম। আমি কাজী ফয়েজ, আমার বাড়ি জগন্নাথ সোহাপুর কাজী বাড়ি। হ্যাঁ, আমি এই জায়গায় বিগত 40 বছর আমি এখানে দাঁড়াচ্ছি শোরুমের সামনে। আমার থেকে মাত্র 10 গজ ডাইন পাশ হলো সীমান্ত পিলার। আমরা যেখানে দাঁড়াচ্ছি এটা হলো নোম্যান্স ল্যান্ড, শূন্য লাইন। আমি এখানে বিগত 40 বছর এই বাগান পরিচালনা করি। লোকজন আছে, এটা একখুল্লা নামে একটা পুকুর আছে, পুকুর দেখতে আছে। একটা শোরুম আছে যে আমার পিছে দেখতেছেন, শোরুম এটা দেখতে আসে। এটা 500 বছর আগের স্মৃতি, অথবা আমরা দেখি না মোগল সম্রাট আমলের কাহিনী এগুলা। ঠিক পাশে একটু সামনে একটু সামনে গেলেই আপনারা দেখবেন যে এরকম একটা বাংলাদেশ বীর শমশের গাজীর যে একখুল্লা দিঘি, এটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাটা। এই দিঘিটা অনেক গভীর, এটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গায়, জায়গাটা এখন একদম সীমান্তবর্তী স্থান, যেটা মূলত ভারতের সীমান্তেই পড়ছে ওই একখুল্লা দিঘিটা, কিন্তু কাটাতারটা দিঘির ওই পারে, কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা যাচ্ছি। আমি আপনাদেরকে নিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গাটায়। এই একখুল্লা দিঘিটা যেটা দেখছেন,
একখুল্লা দিঘি বা শমশেরগাজী দিঘি নামে পরিচিত। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে স্থাপনাটি, এটা হচ্ছে এই দিঘিটা। এটা আমি যে জায়গাটা দাঁড়িয়েছে সে বাংলাদেশ সীমান্ত একদম শেষ যে জায়গাটা, এই হচ্ছে শেষ জায়গাটা। এটা এটা যেটা দেখছেন সেটা হচ্ছে ফিলারটা, তার এই পাশটা হচ্ছে বর্ডারটা, মানে বাংলাদেশ এবং ভারতের ঠিক মাঝামাঝি জায়গাটায় হচ্ছে এই দিঘিটা। খুবই ঝুঁকিপূর্ণ জায়গা। আপনার যে ঘন গাছগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের সীমান্ত, আপনারা দেখছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার পিছনে যেটা দেখছেন এটা হলো সাত মন্দির বা সাত মঠ নামে পরিচিত। ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার এই সাত মন্দির বা সাত মঠ। আজকের এই ভিডিওটা থাকছে এই সাত মঠকে কেন্দ্র করে। চলুন দেখাই এবং করি। আপনারা যেটা দেখছেন তা হচ্ছে সাত মঠ বা সাত মন্দির নামেও পরিচিত। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শহরের পশ্চিম বাঁশপাড়া গ্রামে এর অবস্থান। আজ আমি আসছি এই বাঁশপাড়া গ্রামে, এই মন্দিরটা নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে থাকছি আমি উমর ফারুক। চলুন দেখাই। ছাগলনাইয়া সাত মন্দির বা সাত মঠ নামে পরিচিত ফেনী জেলার একটি ঐতিহাসিক ও বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা, যা আপনারা দেখছেন এই সাত মঠ। মূলত হিন্দু জমিদার বিনোদ বিহারী জমিদার বাড়ির সাথে সম্পর্কিত 8 একর জায়গা জুড়ে নির্মিত এই মন্দিরগুলো প্রাচীন স্থাপত্যশিল্পীর এক অসাধারণ তৈরির। এই মন্দিরগুলো প্রাচীন এবং উন্নতম স্থাপনা, আপনারা দেখছেন। এখন এখানে পূজা অর্চনা হয় না, আগে এক সময় হতো। বিনোদ বিহারী বাড়িটি 8 আনা জায়গা জুড়ে নির্মিত, বর্তমান উপজেলা শহরে পশ্চিম ছাগলনাইয়া গ্রামে অবস্থিত। বাড়ির পাশে 7টি চিতা মন্দির। আপনারা দেখছেন ইট ও সুরকির যে তৈরি, এই যে দেখেন 2 ইটের মাঝে সুরকি দিয়ে তৈরি করা। আগে এইভাবে তৈরি করতো, এখন হয়তো রড সিমেন্টের ব্যবহার চলে আসছে। আগের স্থাপত্যগুলো এইভাবে তৈরি হতো। এই প্রত্যেকটা ভবন দোতলা বিশিষ্ট। এখানে কারুকাজ শিল্পের অনেক নিদর্শন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রায় ধ্বংসস্তূপ। এই হচ্ছে ভিতরের অংশটুকু। এই বাড়িটিকে অনেকে সাত মন্দির বাড়ি বা রাজবাড়ি নামেও পরিচিত বা সাত মঠ নামেও অনেকে চিনে। 1948 সালের দিকে জমিদার বিনোদ বিহারী কলকাতা চলে যান, বাড়িটি রেখেই চলে যান। বর্তমান স্থানীয় বাসিন্দারা এখানে বসবাস করেন। এটা ফেনী জেলার প্রাচীন মন্দিরগুলোর মধ্যেও একটা মন্দির।
হচ্ছে মন্দিরগুলোর সামনের অংশ। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে সকল স্থাপনা রয়েছে তার অসংখ্য ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, এবং বাংলাদেশের বা বিশ্বের অন্যান্য দেশেরও অসংখ্য মন্দিরের উপর, বিভিন্ন স্থাপনার উপরে আমার এই ভিডিও রয়েছে, আশাগুলো আপনারা দেখবেন। আপনারা দেখছেন ইট ও সুরকি এখানে ব্যবহার, এটার ভিতরের অংশ, জানালা রয়েছে। এই হচ্ছে এরকম অংশ থাকে ভিতরে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। গাজী ভূঁইয়া জামে মসজিদ, আপনারা যে সাইনবোর্ডটা দেখছেন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা মসজিদের, হচ্ছে চাঁদ গাজী ভূঁইয়া জামে মসজিদ। স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে। আজ আমি যে জায়গাটাকে আসছি সেটা হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে ভূঁইয়াবাড়ি বা চাঁদগাজী জামে মসজিদ বা চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ নামে পরিচিত। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। চলুন ভিতরে ঢুকি এবং আলোচনা করি। এটা বোঝা যাচ্ছে যে আজান দেওয়ার জন্য একটা স্থাপনা তৈরি করা হচ্ছে, এখান থেকে আজান দিত মুয়াজ্জিন। ফেনী পূর্ব অঞ্চলের একজন স্বনামধন্য জমিদার চাঁদগাজী ভূঁইয়া, তিনি মুঘল আমলে তার এই অঞ্চলে আগমন ঘটে। প্রথমে তিনি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ পশ্চিমে 1665 সালে আগমন করেন। পরবর্তী সময় নন্দী ভাঙনের কারণে তার প্রচুর ধন সম্পদ এবং লস্কর সহ বর্তমানে মাটিয়াগোদা গ্রামে বসতি স্থাপন করেন এবং মুঘল সনদপ্রাপ্ত জমিদার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ হচ্ছে মসজিদের সামনের অংশ। মুঘল আমলের স্থাপনা যেরকম হয়ে থাকে নকশা আঁকা দেখছেন মসজিদের সামনে নকশা, এবং আরবিতে লেখা ফুল ও নকশা, এখানে উর্দুতে লেখা রয়েছে। তার জমিদারি অঞ্চল ছিল ত্রিপুরা রাজ্যের পাদদেশে এবং বর্তমান ফেনী জেলার পূর্বাঞ্চল। মুঘল সাম্রাজ্যের পতনের পর তৎকালীন ত্রিপুরা মহারাজা গোবিন্দমাণিক্য বা লক্ষণদমাণিক্য বাহাদুর কর্তৃক তার এই জমিদার পতন ঘটে। তিনি একজন ধর্মভীরু জনহিতৈষী ব্যক্তি ছিলেন। তার প্রতিষ্ঠিত এই চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ আপনারা যেটা দেখছেন, এখানে আরো অসংখ্য স্থাপনা রয়েছে তার এই অঞ্চলে। ষোলোশো 1665 থেকে 1700 সময়কাল এখানে রাজত্ব করেছিলেন, এখানে বসবাস করেছিলেন। আপনারা দেখছেন এখানে মূলত আজান দেওয়া হতো মসজিদের। এ হচ্ছে মসজিদের সামনের অংশটুকু। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত এই স্থাপনাটি। এইরকম আরও অসংখ্য মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে রয়েছে আমার এই চ্যানেলে। আশা করি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য কোনো স্থাপনা নিয়ে আলোচনা করব এবং দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনাগুলি রয়েছে, তার মধ্যে এটাও একটা। এই নোটিশ বোর্ডের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে ভিডিওটা দেখছেন আপনারা, যে মসজিদটা দেখছেন তা হচ্ছে সরসারদি শাহী মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট, মাঝখানে গম্বুজটা একটু আনুমানিক হারে একটু বড়। এই মসজিদটি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার সদর উপজেলার সরসারদি গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এটাকে তাকিয়াহ মসজিদ নামেও পরিচিত। তাছাড়া ফখরুদ্দিন মুবারক শাহ মসজিদ নামেও অনেকে চিনে।
আপনারা দেখছেন চার কোণা বিশিষ্ট এই মসজিদটির যে চারপাশে যে খিলার রয়েছে একটু আলাদা, এটার ভিতরের দিকে খিলারগুলো, দুই পাশে দুটো করে জানালা রয়েছে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে আনুমানিক 47টা মসজিদ রয়েছে, এই মসজিদ এটাও একটা মসজিদ আপনারা দেখছেন। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তার শাসন অঞ্চলের রাজধানী ছিল সোনারগাঁতে। কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ত্রিপুরা ও আরাকান রাজ্য জয়লাভের পর তিনি এইসব অঞ্চলের মধ্যে একটি আলাদা রাজধানী করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এটা হচ্ছে মসজিদের মেহরাবের অংশ, পোড়ামাটির কারুকাজ। মসজিদটির ভিতরে আরও বেশ কারুকাজ রয়েছে, আপনারা থাকেন আমার সাথে, আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে উত্তর পাশ, মসজিদের উত্তর পাশে, দক্ষিণ এবং দুটো উত্তর পাশে দুটা করে জানলা রয়েছে। চলুন এবার ভিতরে যাই, ভিতরটা দেখব। এ হচ্ছে মেহরাব, আপনারা দেখছেন খুবই কারুকাজপূর্ণ এই মেহরাবটি, পোড়ামাটির কারুকাজ। এ হচ্ছে তিনটা গম্বুজ রয়েছে, এটা হলো মাঝখানে গম্বুজটার অংশ, দুই পাশের গম্বুজটা তুলনামূলক ছোট। কারুকাজের মসজিদটার পূর্ণাঙ্গ কারুকাজের, যেই কারুকাজ দ্বারা মসজিদটার বেশিরভাগ অংশ জড়িত, এটা এই একটা নমুনা এখানে রয়েছে, আপনারা দেখছেন। ফুল দ্বারা দেখেন বাংলাদেশের অন্যান্য যে ঐতিহ্যবাহী কয়েকটা মসজিদ রয়েছে, অনেকগুলো মসজিদ আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। মসজিদে এটা হচ্ছে পাথর, আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে পাথরের সম্বলিত। এই অংশটা একটু আলাদা ধরনের। ভালো থাকবেন। মসজিদটি ঠিক উল্টো দিকে একটা মাজার রয়েছে, এই হলো ওই মাজারটা। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে, আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। স্বাগতম জানাচ্ছি। আপনারা যে ভিডিওটা দেখছেন, আজকে যে মসজিদটা দেখছেন তা হচ্ছে মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। চলুন আলোচনা করি। এই মসজিদটা অন্যান্য মসজিদ থেকে আরেকটু আলাদা। যেমন এই মসজিদটার পাশে গম্বুজ আকৃতি দুটো স্থাপনা রয়েছে মসজিদের সামনের অংশে, অর্থাৎ যে অংশটায় বারান্দা রয়েছে সেই অংশটায় আপনারা দেখছেন লতা পাতা ফুল আঁকা। এটা হচ্ছে প্রধান যে গেটটা, মসজিদের প্রবেশদ্বার, এই হচ্ছে প্রধান যে গেট। একটু সমতল থেকে একটু উঁচু, সম্ভবত এখান থেকেই আজান হতো। এই হচ্ছে মসজিদটার মোহাম্মদ আলী
মসজিদ, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। এই মসজিদটা অনেকটা এখন বড় হয়েছে। আপনারা যে পিছনে যে একটা সাদা বিল্ডিং দেখছেন, বর্তমানে এটা স্থান রয়েছে এরকম। এটা হচ্ছে শিলালিপি। মুঘল নায়েব মোহাম্মদ আলী চৌধুরী 1762 সালে ফেনী অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হন। তখন তার সময়কালে এই মসজিদটি নির্মিত হয়। 1790 সালে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন। আন্দোলনের সময় তার জমিদারি হারান। এ হচ্ছে মসজিদের কোণে, দুই পাশে দুটি এরকম গম্বুজ রয়েছে, গোলাকার আকৃতির। এটা আরেকটা, এই পাশে আপনারা দেখছেন, এই পাশে আরেকটা রয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পাশে শ্বশুরদি মাদ্রাসার ভিতরে অবস্থিত। বর্তমানে মসজিদটির শিলালিপি অনুসারে এর নির্মাণকাল 1690 থেকে 1691 সালে, তবে শিলালিপি থেকে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এখানে এটা মেহরাব ছিল, মেহরাবটা ভেঙেই ওই মসজিদে প্রবেশদ্বার করা হয়েছে, বড় মসজিদটার। এখানে একটা শিলালিপি রয়েছে এই উপর অংশে। এই গোলাকার, এ হচ্ছে গম্বুজের ভিতরের অংশ। এখানে নাম ফলক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী। এ হচ্ছে মসজিদের দক্ষিণাংশে। ফুলের নকশা। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে কয়েকটা মসজিদ রয়েছে, এটার মধ্যে এই মসজিদটা বেশ উল্লেখযোগ্য মসজিদ। আমি আবারও বলেছি, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত প্রায় 47টি মসজিদ রয়েছে, সেটার মধ্যে এই মসজিদটাও একটা মসজিদ। আনুমানিক 47টা রয়েছে। এই অংশটা মসজিদের বাহিরে। মরহুম এটা ওনার হলো কবর। আপনারা দেখছেন বিশাল কবর, অনেক লম্বা কবর এটা। তখনকার সময় হয়তো মানুষ এত লম্বাই ছিল, মোটামুটি তুলনামূলক বলে অনেক লম্বা কবর এটা। এই হচ্ছে মসজিদের সামনের অংশ। ভালো থাকবেন। পরবর্তীতে আরও দেখা হবে এরকম ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা আশা করি ভালো থাকবেন।